তো আমি বলছিলাম যে আমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো ম্যাথমেটিক্যাল। 1 নম্বর চ্যাপ্টার মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়ে, 2 নম্বর চ্যাপ্টার লং ট্রান্সমিশন লাইন নিয়ে। দুইটাই এসি সিস্টেম, বাট ট্রান্সমিশন অনেক সময় ডিসিতে হয়ে থাকে, যদিও বাংলাদেশে ডিসি সিস্টেমটা নাই। তো 3 নম্বর চ্যাপ্টারটা আমাদের ডিসি ট্রান্সমিশন সিস্টেম নিয়ে, এবং এটি পুরোটাই থিওরিটিক্যাল। সেই জন্য আমি এখন তোমাদের সাথে ফেসবুকে এটা ক্লাস নেবো, আর অন্য ক্লাসগুলো গুগল মিটে অথবা জুমে ক্লাস নেবো। তখন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে কথা বলতে পারবো। তা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ডিসি ট্রান্সমিশন লাইন। মূলত আমরা এইটাকে সংক্ষেপে বলে থাকি HVDC, হাই ভোল্টেজ ডিসি ডাইরেক্ট কারেন্ট। এটা মূলত আমরা সাধারণত সমদূরত্বে, মানে একই পরিমাণ দূরত্বে এসি ট্রান্সমিশনের তুলনায় ডিসিতে পরিবাহী বা তামার পরিমাণ কম লাগে, ইনসুলেশনের খরচ কমে যায়, পাওয়ার অপচয় অনেক কম হয়। সেই জন্য ডিসিতে অনেক সময় ট্রান্সমিশন করা হয়। বাট আমাদের দেশে এখন পর্যন্ত এটা চালু হয়নি, কারণ আমরা আসলে সিস্টেমটাকে ওইভাবে এখনো ডেভেলপ করতে পারিনি। উন্নত বিশ্বে অনেক দেশেই এই ডিসি ট্রান্সমিশন লাইনটা চালু আছে। এটা সাধারণত সর্বোচ্চ 400 কেবি পর্যন্ত ট্রান্সমিট করা যায়। আর তোমরা জানো যে সিস্টেম লস কম থাকার কারণে আমরা কিন্তু ট্রান্সমিশন লাইনটা ভালো পারফর্ম করতে পারি। TD1-এ আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে একটা পুরো সিস্টেমকে দেখিয়েছিলাম যে পাওয়ার জেনারেশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত কিভাবে আমরা পাওয়ারটাকে ট্রান্সফার করে থাকি। এখানেও একটা ওরকম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে। প্রথমে আমরা উৎপাদন কেন্দ্রকে দেখাই, যেটি লাল বৃত্ত দিয়ে এসি সিম্বল বা ডিসি সিম্বল দেওয়া হয়। আমাদের একটা ধারণা থাকতে হবে যে সব সময় আমরা কিন্তু যে কোনো ধরনের জেনারেটর ফার্স্ট জেনারেট করায়, পাওয়ার জেনারেট করায় এসিতে। আমরা যদি স্লিপ রিং এর মাধ্যমে এই পাওয়ারটাকে বাইরে নিয়ে আসি তাহলে সেটা হয় এসি, আর যদি সেটা আমরা কমিউটেটরের মাধ্যমে বাইরে নিয়ে আসি তাহলে এটা ডিসি হয়। অর্থাৎ পাওয়ার জেনারেট করা হয় সবসময় এসি, এই জন্য জেনারেটরের সিম্বলটা সবসময় এসি দিয়ে দেওয়া থাকে। তো গোল বৃত্ত, তারপরে আমরা একটা লাইন টেনে নিচে একটা ট্রান্সফরমারের সিম্বল দিই, এটা স্টেপ আপ ট্রান্সফরমার। তোমরা জানো যে এসিতেও আমরা 11 কেবি জেনারেট করে থাকি, তারপরে সেটাকে প্রথমে 132, তারপরে 400 কেবি দিয়ে ট্রান্সফার করা হয়, মানে স্থানান্তরিত করা হয়, ভোল্টেজ আপডেট করা হয়, আপার ভোল্টেজটাকে বাড়ানো হয়। ট্রান্সমিশন ভোল্টেজ যত বেশি হয় তত বেশি আমরা সাশ্রয়ী এবং এফিশিয়েন্ট ট্রান্সমিশন লাইন কমপ্লিট করতে পারি, যেটা TD1-এ আমরা 3টা প্রমাণ করে দেখাইছিলাম যে পরিবাহী বা তামার পরিমাণ কম লাগে, এফিসিয়েন্সি বেশি হয়, পাওয়ার লস কম হয়, এবং আমাদের ভোল্টেজ ড্রপ কম হয়। ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে TD1-এ দেখানো হয়েছিল। তো ওই জিনিসটাই আর কি। সেই কারণে আমরা যে কোনো ভোল্টেজ, যত ভোল্টেজ তৈরি করি না কেন, পরবর্তীতে এটাকে ভোল্টেজ আপ করা হয়। মানে যত বেশি ভোল্টেজ করব তত বেশি আমাদের ট্রান্সমিশন লাইনের পারফরমেন্সটা বৃদ্ধি পাবে। এখন এইখানে ওইটার সাথে যে বাড়তি ডিফারেন্স যেটা, তাহলে শুরুতেই একটা জেনারেটরের সিম্বল থাকবে, তারপরে স্টেপ আপ ট্রান্সফরমার থাকবে, তারপরে থাকবে মার্কারি আর্ক রেকটিফায়ার। মূলত এই যে আমরা তো আসলে তৈরি করলাম এসিটা আমরা ডিসিতে ট্রান্সমিট করব, অর্থাৎ এসি উৎপাদন করলাম কিন্তু পাঠাবো হলো ডিসি। সেজন্য প্রথমে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ আপ করার পরে, হাই ভোল্টেজ করার পরে মার্কারি আর্ক রেকটিফায়ারের মাধ্যমে ওইটাকে ডিসি করা হয়। এই ডিসিটাকে ট্রান্সমিশন করা হয় পরে আরেকটা, এটা জাস্ট একটা আয়তাকার সিম্বল দিয়ে দেখাইলেও হয়। আয়তাকার সিম্বলটা দিয়ে লিখতে হবে মার্কারি আর্ক রেকটিফায়ার। এইটা মনে করো আমি 400 কিলোমিটার দূরে নিয়ে গেলাম, তাহলে 400 কেবি ভোল্টেজকে আমি 400 কিলোমিটার দূরে নিয়ে ওইটাকে কিন্তু আবার এসিতে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে যে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ আপ করার পরে আমরা যখন এটাকে ডিসি করব, এই ডিভাইসটার নাম হচ্ছে মার্কারি আর্ক রেকটিফায়ার। তারপরে যে লাইনটা, এটা হচ্ছে ডিসি ট্রান্সমিশন লাইন। এটাকে আবার এসিতে রূপান্তর করা হয়, সেটার নাম হচ্ছে থাইরেট্রন। থাইরেট্রন আরেকটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যার মাধ্যমে আমরা ডিসিটাকে এসিতে রূপান্তর করি। তাহলে প্রথমে আমরা ডিসি জেনারেট করলাম, একটা ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ আপ করলাম, তারপরে একটা মার্কারি আর্ক রেকটিফায়ারের সাহায্যে এসিটাকে ডিসি করলাম, এই ডিসি লাইনটা ট্রান্সমিট করলাম। ট্রান্সমিট করার পরে এটাকে আবার এসিতে রূপান্তর করার জন্য থাইরেট্রন দিলাম। থাইরেট্রন দিয়ে এবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে আবার ভোল্টেজটাকে লো করলাম। কেন? যে আমাদের তো আসলে চাহিদা থাকে 400 ভোল্টেজ বা 230 ভোল্টেজ, অর্থাৎ থ্রি ফেজ হলে 400 ভোল্টেজ আর সিঙ্গেল ফেজ হলে 230 ভোল্টেজ।
দেন আমরা ফিডারে সংযোগ করে দিই, অর্থাৎ আমাদের সাবস্টেশনে গিয়ে এটা ফিডারের সাথে সংযুক্ত হয়। এইটা হলো মূলত একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তার মানে একটা জেনারেটরের সিম্বল, দেন আমরা একটা লাইন দিয়ে একটা ট্রান্সফারের সিম্বল, তারপরে লাইন দিয়ে রেকটিফায়ারের সিম্বল। রেকটিফায়ারটা জাস্ট একটা আয়তাকার একটা জিওমেট্রিক্যাল চিত্র এঁকে রেখে দিলেই হবে, মার্কারি এক রেকটিফায়ার। তারপরে আরেকটা লাইন টেনে আরেকটা ছোট আয়তাকার বৃত্ত কি বলে আয়তাকার একটা ব্লক এঁকে সেখানে লিখতে হবে থাইরেট্রন, তারপরে একটা টান দিয়ে ট্রান্সফর্মার। এরপরে আমি তোমাদেরকে একটা দেখাই, এটা তোমাদের জন্য সুবিধা হবে। আমি তোমাদের যা সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখাইলাম, শুরুতে একটা জেনারেটর আছে, তারপর ট্রান্সফরমার স্টেপ আপ, তারপরে যাচ্ছে একটা লাইন, দেন আছে মার্কারি আর রেকটিফায়ার, তারপরে আছে থাইরেট্রন, আর একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন। প্রথমে ফিডার, এটা 11 kV বা একটু হাই ভোল্টেজ হয়, দেন আরেকটা ট্রান্সফরমার দিয়ে আমরা 440 লাইন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। পরে যে ট্রান্সফরমারটা 3 নম্বর ট্রান্সফরমারটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। দেন আমরা সরাসরি লো ভোল্টেজ ডিস্ট্রিবিউটরগুলোকে এলটি ডিস্ট্রিবিউটর বলা হয় এটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত। তো আমরা কেন ডিসিতে আসলে যাব? এসিতে কিছু সমস্যা থাকে ট্রান্সমিশনের ক্ষেত্রে। ওভারহেড লাইনে আমাদের করোনা লসটা কমানোর জন্য আমরা সাধারণত, এটা একটা কারণ যে আমরা যদি ডিসিতে ট্রান্সমিট করি তাহলে এসিতে অনেকগুলো অসুবিধা থাকে, যার মধ্যে একটা হচ্ছে করোনা লস। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এসিতে আমরা একটু আগেই বলেছিলাম যে ডিসির তুলনায় এসিতে ট্রান্সমিশন করলে কপারের পরিমাণ বা পরিবাহীর পরিমাণ বেশি লাগে। এছাড়াও ডিসি ট্রান্সমিশনের তুলনায় এসি ট্রান্সমিশনের যে নির্মাণ ব্যয় এটাও অনেক বেশি হয়ে থাকে। তাছাড়া এসিতে স্কিন ইফেক্ট থাকে, ক্যাপাসিটেন্সের ইফেক্ট থাকে, তারপরে আমাদের ইনসুলেশনের পরিমাণ অনেক বেশি লাগে, ইনসুলেশন বেশি দিতে হয়। এছাড়াও করোনা এবং রেডিও ইন্টারফেয়ারেন্স যেটা আছে এইটাও এসিতে বেশি হয় ডিসির তুলনায়। সিঙ্ক্রোনাইজেশন বা স্টেবিলাইজেশন করতে আমাদের এসিতে সমস্যা হয়, বা ডিসিতে সেই জিনিসটা কম লাগে। তারপরে আমাদের এসি লাইনের যে সাপোর্টিং যে স্ট্রাকচারগুলো এগুলো অনেক বেশি ভারী হয় এবং দামি হয়। কন্ডাক্টর ঝুলানোর ক্ষেত্রে টাওয়ার ডিজাইন করতে অনেক বেশি খরচ হয়, মেকানিক্যাল ডিজাইনটা বেশ ক্রিটিক্যাল হয়, এবং কারেন্ট পরিবহন ক্ষমতা আমাদের এসিতে কারেন্ট অনেক বেশি থাকে। ফেরান্টি ইফেক্ট থাকে, তার মানে কি স্কিন ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট, করোনা ইফেক্ট, যে তিনটা ইফেক্ট তোমরা TD1-এ পড়ছো, সেই তিনটা ইফেক্টই মূলত এসি সিস্টেমে আমাদের প্রয়োজন হয়। এছাড়াও স্কিন ইফেক্ট হয়, তারপরে আমাদের কপার বেশি লাগে। এই অসুবিধাগুলোর কারণেই আমরা মূলত
এসি থেকে ডিসিতে যেয়ে থাকে। এখন আমরা যদি আর্থিকভাবে বিবেচনা করি যে এসি ও ডিসি ট্রান্সমিশন লাইন ব্যবস্থায় আর্থিক বিবেচনায় কোনটাতে কত বেশি খরচ হয়, ডিসিতে সুবিধা হচ্ছে যে এসির তুলনায় এখানে যেহেতু 3 তার সিস্টেম, ডিসিতে আমরা 2 তার ব্যবহার করতে পারি। এখানে 8কে ফেরত তার হিসেবে ব্যবহার করা যায়, তার মানে আর্থিকের জন্য আলাদা কোনো তার লাগে না ডিসির ক্ষেত্রে। ডিসিতে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, পাওয়ার ফ্যাক্টর এই বিষয়গুলোর কোনো প্রভাব থাকে না। তারপর ডিসিতে স্কিন ইফেক্ট হয় না, করোনা ইফেক্ট হয় না। এছাড়াও আমরা যখন ইফেক্টিভ ভোল্টেজ নির্ণয় করি তখন আমরা এটাকে 1/√2 গুণ কম, ইনসুলেশনের পরিমাণ কম লাগে। চার্জিং কারেন্টের অনুপস্থিতির কারণে এখানে কোনো এডি কারেন্ট বা হিস্টেসিস লস হয় না, এখানে কোনো করোনা লসের প্রভাব থাকে না। অর্থাৎ যে অসুবিধাগুলো এসিতে সেইগুলো এখানে হলো সুবিধা আকারে। একটু আগে যেগুলো আমি বলতেছিলাম যে ভোল্টেজ স্টেবিলাইজেশনের সুবিধা হয়, ডিসিতে ভোল্টেজের রেগুলেশন ভালো পাওয়া যায়, এসব কারণে আমরা ডিসিতে ট্রান্সমিশন করলে এসির তুলনায় অনেক বেশি সুবিধা পাবো। ডিসির সামান্য কিছু অসুবিধা আছে, যেমন এখানে কমিউটেশনের সমস্যা হয়ে থাকে। অর্থাৎ আমরা যখন ভোল্টেজ উৎপন্ন করি তখন তো আসলে এসি উৎপন্ন করি, সেটাকে কমিউটেশন করার সময় আমাদের একটু বেশি পরিমাণে ইকুইপমেন্ট, আলাদা একটা ইকুইপমেন্ট ইউজ করতে হয় যেটার নাম কমিউটেটর। এছাড়াও আরেকটা জিনিস হলো যে ডিসিতে আরেকটা অসুবিধা হচ্ছে আমরা ডিসিতে কোনো ট্রান্সফর্মার ইউজ করতে পারি না। তো এই জিনিসগুলাই তাইলে আমাদের এসির জন্য আবার সুবিধা। এসিতে তাইলে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করতে পারি এবং হাই ভোল্টেজ আমরা পাওয়ার সহজেই জেনারেট করতে পারি, কিন্তু ডিসিতে তো ভোল্টেজ মানে হাই ভোল্টেজ উৎপাদন করা যায় না। এই জন্য এসিতে আমরা সাবস্টেশন ব্যবহার করি, ডিসিতে কোনো সাবস্টেশন লাগে না। এসির অসুবিধাগুলো আমরা আগেই আলোচনা করছি যে এখানে করোনা লস থাকে, এখানে পরিবাহী বা তামার পরিমাণ বেশি লাগে এবং ট্রান্সমিশন লাইনটা ডিসির মতো অত সহজে তৈরি করা যায় না। অল্টারনেটরে প্যারালাল অপারেশনে সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হয় বা ডিসিতে সেটা প্রয়োজন হয় না। এই অসুবিধাগুলোর কারণে আমরা এসি থেকে ডিসিতে যেয়ে থাকি। এখন হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনের সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আমরা এখানে তার মাত্র 2টা ব্যবহার করি। এখানে ডিসির তুলনায় এসির তুলনায় লস প্রায় 30% কম হয়, কোনো কোনো ক্ষেত্রে 31% বলা হয়। এখানে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেইটা 41%, এসির তুলনায় 41% কম যন্ত্রপাতি ব্যবহার করেই আমরা এটা ব্যবহার করতে পারি। হাই ভোল্টেজের তুলনায় এসি আমাদের ইনসুলেশনের পরিমাণ 87% এসিতে বেশি লাগে বা ডিসিতে সেটা কম লাগে। এছাড়াও আমরা এখানে কোনো ফ্রিকোয়েন্সি না থাকার কারণে এইচভিডিসি লিঙ্কটা সহজেই আমরা তৈরি করতে পারি। ফেজ রিলেশনশিপের কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা জানি যে এখানে শুধু একটা ফেজ থাকে আর একটা নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ তার থাকে, সে কারণে তার পরিমাণ কম লাগে। এই ক্ষেত্রে মেশিনের যে সুইং বা ড্যাম্পিং যেটা হয়, ট্রানজিয়েন্ট স্টেবিলিটি বলি যেটাকে আমরা, এই স্টেবিলিটিটা ভালো পাওয়া যায় এবং আমরা সিরিজে ক্যাপাসিটর ব্যবহার করে সিঙ্ক্রোনাইজিং রেজোনেন্সটাকে কন্ট্রোল করতে পারি। এই সুবিধাগুলোর কারণে মূলত আমরা হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনটা ব্যবহার করে থাকি। তাতে যে মালামাল এখন বাকি ছিল এটা লাগবে, আমাদের কত লাগবে এটা আছে পার্সেন্টেজ করো দেখি। মানে এটার পার্সেন্ট করো, কত পার্সেন্ট রেশন আছে সেটা? হ্যাঁ, রেশনটা কত আছে? তবে আমাদের আবার বাড়তি ধরা তো 20% বাড়তি ধরা না, 30% বাড়তি ধরা তো, সেই কারণেই তো ওইটাই তো বাইর করতে চাচ্ছি। বাড়তিটা দেখে তখন তো আমরা ক্যালকুলেশনটা করতে পারবো যে আসলে কোন পজিশনে আছে। জানাইতে বসে 11টার ভিতরে আমরা। হ্যাঁ, সেই জন্য তো এখন তুমি জাস্ট ক্যালকুলেটরটা নিয়ে ক্যালকুলেশন করো। কম্পিউটার ভালো পারি না আসলে। আরে চাষি এটাতে ভাগ দাও, তাহলেই তো হয়ে গেল। 100 দিয়ে গুণ করো, এটা ভাগ এটা। তো হাই ভোল্টেজ ডিসিতে কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যে অতিরিক্ত যন্ত্রপাতি, আমাদের দুটো জিনিস লাগে। আমরা যেমন বললাম রেকটিফায়ার লাগে, ইনভার্টার লাগে। সাবস্টেশন, ডিসি সাবস্টেশন তৈরি করতে অনেক অনেক বেশি খরচ হয়। নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং যে ইয়াটা, এটাও একটু ক্রিটিক্যাল হয়। তাহলে কেন না এটা ভাগ, এটা
ভাগ ইন্টু 100। ইন্টু 100 তো 60%, লেস 60% কি মাল কেনা যাবে? ওই জন্য তো এই ধান্দাবাজি করতেছে। জিনিসগুলা দেখো তুমি, এই জিনিসগুলা কি আমরা আসলে কিনতে পারবো না? এলটি কেবলটাই স্যার, এলটি কেবলটা কারণে আমার সব কিছু বলে গেলাম। এই কেবলটা কি আছে? এলটি কেবলটা স্যার একদম কেবলের সব কাছাকাছি ছিল 4 নম্বরটা স্যার। ওদের শুধু 40,000, আমাদের 3,60,000 টাকা। আসলে আবার 85,000 টাকা আমার আজকে আসতেছে, আবার এটা পাইনি আমি, জন্য এটা হিসেবে আনিনি। বুঝলি আমাদের প্রথম শিপের মালামাল নিয়ে এসছে স্যার, এটি আবার শিপের আনছিল, শিপেরটা যদি পাইতাম তাহলে আমরা মনে হয় কমে দিতে পারতাম না। আর মানে লোকজন আছে, সে বছর আমি সব ব্যবস্থা দিতে পারবো না, জানি না স্যার সেটা তার। মাল দিছে কোনগুলা? যেগুলো 000 ওগুলো দিচ্ছে। 00 মানে ওই যে হ্যাঁ, তো যেগুলো সহজ, ওই যে মাউস কিবোর্ড এগুলো দিচ্ছে। মাউসটা আমরা রাখিনি, মাউসটা সমস্ত থেকে মাউসটা রাখিনি। কোনো মালই দেয়। এগুলো কোন কোন ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত? সামনে দেখা স্যার, সামনে জানার সময়। কেউ কিনতে যাবে না, তখন আমরা কোন বিপদে পড়ব? সংখ্যা তো অনেক স্যার, মানে 2 টাকার হোক, সংখ্যা বেশি আমাদের, এই জন্য ঝামেলা করে বেশি স্যার। আমরা কি করবো স্যার? আমরা এই যে ওয়েল্ডিং এর জিনিসগুলা, ফ্ল্যাট বার, স্কোয়ার বার, অ্যাঙ্গেল বার, ওগুলো কিছু দিচ্ছে, হ্যাঁ, ওখানে অনেক কিছু দিচ্ছে স্যার। গ্যাস ওয়েল্ডিং টর্চ, গ্যাস কাটিং টর্চ, টর্চ দিচ্ছে। তো দুটো দেয়নি। কার্বন ডাইঅক্সাইড হিটার, আমাদের এইটাতে ডিফারেন্স কত? ওরা দিছে 40,000, আমাদের হলো 3,60,000। তাহলে 3,20,000 টাকা এর সাথে যোগ করলে কত হয়? ওই জন্যই এইগুলা করতেছে, ওই একটার জন্য, আর কিছু না। ওই একটা আইটেমের জন্য এটা। তারপর স্যার আমাদের আলমের কাছে স্যাম্পল নিয়ে এসছে পুরাতন শিপের মাল, তা তো সে রাজি হচ্ছে না, এটা পাবে না, পাবে। আচ্ছা, আমার মনে হয় ওটা পায় না তারা স্যার, পরিমাণে বেশি তো। তাহলে আমরাও তো পাবো না তখন। ম্যাক্সিমাম তো ইলেকট্রিক্যালের মাল, জি, ইলেকট্রিক বাল্ব,